আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছিলেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের ঊর্ধ্বে খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে, এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না, এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য। তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন, কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সমস্যা কোথায়? খুবই স্বাভাবিক। দেখুন, একটি কথা সবসময় বলি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এখানে সেনাবাহিনীর অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য। এ বিষয়ে আরো বলছি, তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন। জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে, তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল, সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে, এই তো। কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বৈঠক হয়নি। আবারও সে কথা। এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না। তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না, এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে। এবং জামাতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। 21 মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন, তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো। তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন, আপনি পদত্যাগ করবেন না, আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি, সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে। আমরা দেখলাম যে সে ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে। এটা একটা প্রহসনের আলোচনা। আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থানে আছে, শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে, তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে। তো সরকার ফুরফুরে মেজাজ আছে, থাকতেই পারে। এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে
যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো, কাদেরকে ডাকা হয়েছে, সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক। আবার কি হলো, তিনি নামাজ রোজা করেন, ধর্মকর্ম পালন করেন, এই জন্য তিনি মৌলবাদী। কি আশ্চর্য বিষয়! ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে, তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব? সে যাক। এখন আবার দেশকে অস্থিতিশীল করতে, নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোনো পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন, তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। আবার সেই জামাতের সঙ্গে বৈঠক। বিষয়টা কি? এত সহজে সমীকরণ মেলালে হবে না। সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক, আমি সবসময় বলে আসছি। আবার কেউ কেউ বলেন সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয়, অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সব কথা আসলে বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন। দেশের সাম্প্রতিক যে অবস্থা, তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এটি অনেকেই বলছেন। এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন, এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন। দেশটা কারো বাপের নয়। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাধ্য হলাম এভাবে বলতে। মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে, এখন কি হচ্ছে? এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী। কাদের কথা বলছি নিশ্চয় বুঝতে পারছেন, এর আগে আমি বিস্তারিত বলেছি এর আগের কন্টেন্টে। বন্দরে বিপ্লব ঘটানো হবে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না, দিতে দেওয়া হবে না, এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা। তাদের উপরে নাকি হামলা করা হবে। সচিবালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে, তাদের উপর হামলা করা হবে, বিপ্লব করা হবে। বুঝে নিন কি অবস্থা। এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে। মানুষ আর এইসব বিপ্লবের ধার ধারবে না। মানুষ বারবার প্রতারিত হচ্ছে। এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম, এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুরফুরে মেজাজে ফিরেছিল। জামাতের এই বৈঠকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে। তবে এটুকু বলি, তারা সহজে ছাড়বে না। মার্কিন ইন্ধন তো রয়েছে। এই অবস্থায় অন্তত আমি মনে করি, অনেকে বলতে পারেন যে চমক আসছে, এটা চমকের কিছু নেই। স্পষ্ট করে বলি, একটা উদাহরণ দিয়ে বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও। কিন্তু একটু খেয়াল করে দেখুন, এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায়, যদিও আমি সেটিকে সমর্থন করছি না। আমি শুধু বলছি, দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে। দেশকে লাইনচ্যুত অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক ট্র্যাকে তুলে ধরার জন্য। এর কোনো বিকল্প নেই। কি হতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। মাসে যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এসে ব্যারিস্টার তানিয়া আমির প্রশ্ন তুলেছিলেন, কোথায় আছে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্স, যেই রেফারেন্সের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হয়েছে। তিনি বলছিলেন তিনি তার ল ক্লার্কের মাধ্যমে, তিনি সাংবাদিকদের মাধ্যমে বারবার এই রেফারেন্সটি বের করবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং তিনি প্রশ্ন তুলছিলেন এই সরকারেরই তো সবচেয়ে আগে এই রেফারেন্সটি সকলের সামনে প্রকাশ করা উচিত, কারণ তাদের
সাংবিধানিক ভিত্তি এবং আইনি বৈধতার শেকড় এই কাগজটির মধ্যে। তারা কেন লুকাছাপা করছেন? এখন পরিষ্কার তারা কেন লুকোছাপা করছেন, কারণ তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের মবের ভয়ে লুকিয়েছিলেন ক্যান্টনমেন্টে প্রাণ ভয়ে আপিল বিভাগের অন্য বিচারপতি সহ। কাজেই প্রধান বিচারপতি কিংবা আপিল বিভাগের বিচারপতিরা যে একসঙ্গে বসে এমন কোনো পরামর্শ রাষ্ট্রপতিকে দেন নাই, সেটা বুঝতে আর অসুবিধা হয় না। আপনাদেরকে এ কারণেই বিস্তারিত শুনিয়ে রাখতে চাই ব্যারিস্টার তানিয়া আমির কি বলেছিলেন এ প্রসঙ্গে এবং কি কি প্রশ্ন তিনি তুলেছেন। এই ন্যায্য প্রশ্নগুলোর উত্তর ইউনূস সরকারকে দিতে হবে। যেটা আমরা শুনেছি, সবাইকে বলা হয়েছে যে একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের থেকে, এবং সেই ওপিনিয়নের কপি কি আপনি দেখেছেন? না। রাইট, আমরা কি কেউ দেখেছি? আমরা কেউ কিন্তু দেখিনি। এটা সামনে নাই, প্রতীয়মান, দৃশ্যমান না। ওয়ের ইজ দিস ওপিনিয়ন? এটা 106 অনুচ্ছেদে সরকার দাবি করছে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। এটার ভিত্তিতে সরকার একটা পদত্যাগপত্রের রেফারেন্সে, সরকার না, আমাদের প্রেসিডেন্ট এই ওপিনিয়ন চেয়েছে সংবিধান মোতাবেক সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্টের ওপিনিয়ন মতামত অনুযায়ী যে এরকম ভ্যাকুয়াম অবস্থায় একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। রাইট? তো এটা তো এই সরকারের স্বার্থে এই ওপিনিয়নটা সামনে আসা উচিত। রাইট? ওখানে কোনো কু হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলো তো থাকবে, আসবে। বাতিল করতে চাচ্ছে, দিস ইজ এগেইন ইওর ওপিনিয়ন, কিন্তু বাতিল তো হয়নি। আমি সিচুয়েশনটাকে দেখবো, একটা ঘটনাকে দেখবো অ্যাজ ইজ, নট হাউ ইট শুড বি আর হাউ আই উড লাইক ইট টু বি। সরকার চাইতে পারে বা নাও চাইতে পারে, এটা তো আমার জন্য প্রাসঙ্গিক না। আপনি একজন সাংবাদিক হিসেবে একটা যখন এক্সরে রিপোর্ট নেবেন, এক্সরে রিপোর্ট হচ্ছে ফ্যাকচুয়াল, ঘটনা অ্যাজ ইট ইজ, নট হাউ ইট শুড বি, নট হাউ ইট অট টু বি। সো আমি আপনার বর্তমান যদি একটা এক্সরে নেই, রাইট, এই এক্সরে অ্যাজ সিচুয়েশন প্রিভেল কারেন্টলি, রাইট, নট ফিউচারে কি হবে বা পাস্টে কি ছিল। এটা লাইক একটা এক্সরে হচ্ছে একটা ফটোগ্রাফি ওই মুহূর্তের জন্য। সো এই বর্তমান এক্সরে রিপোর্ট আমরা একটু অ্যানালিসিস করি। এই সরকার দাবি করছেন তারা ক্ষমতায় এসেছে একটা ওপিনিয়নের ভিত্তিতে, এটা তারা অস্বীকার করছে না। এটাতে আমাদের একটা কমন গ্রাউন্ড, কমন কনসেনসাস। সো লেটস স্টার্ট ফ্রম দেয়ার। ওয়ের ইজ দিস ওপিনিয়ন? ওকে, তারা কি করতে চায়, তারা কি করতে চায় না, এগুলো কিন্তু আমাদের মন গড়া কথা। যতক্ষণ সরকার এটা না করছে, আমি সেখানে যেতে প্রস্তুত না। বেসিক ফ্যাক্ট রিমেইনস যে একটা ওপিনিয়ন। আমি যদি এই সরকারে থাকতাম, এটা যদি আমার সোর্স অফ পাওয়ার হতো, এটাকে আমি প্রতীয়মান, দৃশ্যমান করে সব নিউজ পেপারে, ওয়েবসাইটে আমি এটা দেখাতাম যে এটার বলে আমি আছি। এখানে স্বচ্ছতা নেই কেন? আমার মনে হয় এটা প্রথম প্রশ্ন। ওয়ের ইজ দ্য ট্রান্সপারেন্সি? আমরা তো পড়তে জানি, লিখতে জানি, একটা ওপিনিয়ন সুপ্রিম কোর্ট থেকে আসলে সেটাকে আমরা নিশ্চয়ই পড়তে পারি। সুপ্রিম কোর্টের ওপিনিয়ন যখন বলা হয়, এই ওপিনিয়নটা আসলে কে দেন? মানে কে দেন, কি আকারে সেটা পাবলিকের কাছে প্রকাশ করা যেতে পারে, মানে এটার নর্মটা কি, কিভাবে হয় জিনিসটা? আপনি আবার বলছেন নর্ম, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ইতিহাসে এটা তো আগে কখনো হয়নি। আচ্ছা। রাইট? সেটা তো নর্ম বা প্রেসিডেন্সের বিষয় না। নর্মটা তৈরি হয় সমাজে যখন কিছু ঘটনা আগে ঘটে এবং সেটা রীতি বা একটা প্রেসিডেন্ট থাকে। ইট ইজ আনপ্রেসিডেন্টেড। তবে এটা বলতে পারি যে যেহেতু দেশটা সকল মানুষের, আমাদের জনগণের, আমাদের পক্ষে যে সরকার আছেন বর্তমানে, তাদের তো স্বচ্ছ হওয়া প্রয়োজন, এবং জনগণ নিশ্চয়ই দেখতে চাইবে। এবং এই বেসিক কাজটা 6 মাস হয়ে গেল, দাবিটাও উঠছে না কোনো রাজনৈতিক দলের থেকে বা কোনো সাংবাদিকের থেকে বা কোনো আপনার
কোনোখান থেকে আমি যখন দেশে ছিলাম আমি চেষ্টা করেছি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে, আমার ল ক্লার্কের মাধ্যমে, রেজিস্ট্রার অফ দ্য সুপ্রিম কোর্টের যে অফিসটা আছে সেখান থেকে এটার একটা কপি নেওয়ার। ইট ইজ শাউডেড ইন সিক্রেসি। বা কে দিলেন ওপিনিয়নটা, মানে কয়েকজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তিকে তো দিতে হয়েছে নিশ্চয়ই। সরকার বলছে এটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন, অ্যাপেলেট ডিভিশনের। দিস ইজ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ সেইং। সো আমাদের কথা হচ্ছে প্লিজ রিভিল ইট, শো ইট টু আস। হুম। আমরা নাকিতে কেন যাব, এদিক ওদিকে কেন দৌড়াবো না জেনে না বুঝে? সিন্স দ্য গভর্নমেন্ট এটা দাবি করছে, ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য গভর্নমেন্ট টু শো দ্যাট ওপিনিয়ন যে এটার বলে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এবং সেখানে কোনো সময়সীমা বেঁধে দিয়েছে কিনা সরকার, অ্যাপেলেট ডিভিশন। কারণ অ্যাপেলেট ডিভিশনে আমরা যেটা জানতে পাচ্ছি বলা হচ্ছে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। হুম। এই ভ্যাকিউমে একটা ইন্টারিম সরকার আসতে পারে এই মর্মে সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন একটা মতামত বলেছে, যেটা সংবিধান সিদ্ধ, সংবিধান ভিত্তিক, রাইট? তো সেটা আমরা দেখছি না কেন? এটা আমাদের থেকে লুকিয়ে রাখা হচ্ছে কেন? আমরা তো মালিক পক্ষ কেন অ্যাসার্ট করছে না? মালিক পক্ষ এদিক ওদিক দৌড়াচ্ছে কেন? এলোপাতাড়ি ভাবে কেন কথা বলছে? মালিক পক্ষ কেন ক্লিয়ার না? সরকার বলছে আছে, প্রডিউস ইট, ফুল স্টপ। প্রডিউস না করলে এখানে নানা ধরনের প্রশ্ন আসবে সরকারকে নিয়ে। সরকারের টেনিওর কি, এবং এই ওপিনিয়নের ভিত্তি কি ছিল? কোনো একটা যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে প্রেসিডেন্ট যখন এটাকে রেফার করেছে, আদৌ আমরা দেখলে এটা বুঝতে পারবো যেটা প্রেসিডেন্টের অফিস থেকে আদৌ গিয়েছে কিনা, নাকি এটা আইন মন্ত্রণালয়ের অফিস থেকে গিয়েছে। এগুলো নিয়ে কোনো কিছুই আমি স্পেকুলেশনে যাব না, রাইট? আমরা একটা ইন্টেলিজেন্ট পিপল। বাংলাদেশের মানুষ তো স্টুপিড না, সবাই তো এখানে নিরক্ষর না। প্লিজ, আমাদের কপালে লেখা নেই আমরা আমরা স্টুপিড। সাংবাদিকেরা তো আবার নানা রকম ঘটনা প্রবাহ বিবেচনা করে একটা স্পেকুলেশন বলি বা আঁচ করতে পেরে বা বিভিন্ন ঘটনা থেকে একটা ডিডাকটিভ কনক্লুশনে পৌঁছেও কোথাও কোথাও পৌঁছানোর চেষ্টা করি। মানে সরকার দেখাচ্ছে না কেন এই ওপিনিয়ন, যদি বা তারা একটা সুপ্রিম কোর্টের একটা মতামতের ভিত্তিতে এই সরকার গড়ে তুললো এবং সেটাই তাদের সাংবিধানিক ভিত্তি বলে যদি এ সরকার দাবি করে থাকে, সেটা প্রকাশ করছে না কেন? আপনার কি মনে হয়? এই প্রশ্ন তো আমার আপনার কাছে, জনগণের কাছে। এটা আমরা চাচ্ছি না কেন সরকারের কাছে? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যের খুব প্রয়োজন, বিভাজন না, রাইট? এবং এটা তো সরকারের স্বার্থেই। তো সরকারের স্বার্থের বিরোধী কথা তো এটা আমরা বলছি না, রাইট? এটা সরকারের নিজের স্বার্থে, সরকারকে তো এটা সামনে আনা প্রয়োজন, রাইট? এটা না আসাতে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার নিজের স্বার্থে তো এই প্রশ্নের ঊর্ধ্বে থাকা প্রয়োজন সরকারের। হ্যাঁ, মানে সরকারের সাংবিধানিক ভিত্তি আছে কিনা সেটা নিয়ে তো ধরুন ফরহাদ মজার থেকে, মানে সরকারের মিত্র ফরহাদ মজার থেকে বিএনপি, আওয়ামী লীগ সবাই প্রশ্ন তুলছে। কাজেই হ্যাঁ, মানে আপনি ঠিকই বলেছেন যে এই ব্যাখ্যা সরকার দিতে পারে হয়তো। এটা ব্যাখ্যার বিষয় না, এখানে আবারও ব্যাখ্যা আমি চাচ্ছি না। প্রমাণ কিসের চাচ্ছেন, দলিল চাচ্ছেন? যেই দলিলের ভিত্তিতে সরকার দাবি করছে তারা এই ক্ষমতায়, ইন্টারিম সরকার এসছে, যেটা একটা সাংবিধানিক সরকার, তারা শপথ নিয়েছে সংবিধানের উপর হাত রেখে। এই দলিলটা কোথায়? আমরা মালিক পক্ষরা কিন্তু আবারও ঘুমন্ত। মালিক পক্ষের জানতে হবে, কারণ দেশটা হচ্ছে মালিকদের, আমরা হচ্ছি মালিক পক্ষ, সকল ক্ষমতার মালিক হচ্ছে এদেশের জনগণ, রাইট? তো জনগণ কেন অ্যাসার্ট করছে না? আমি যেটাতে যাচ্ছিলাম যে আমাদের একটা ঐক্যর কথা, এটা তো দল মত নির্বিশেষে সব মানুষ কি আমরা ঐক্যটা হতে পারে না? নিশ্চয়ই পারে। যে একটা সিম্পল কাজ, ইট ইজ নট রকেট সায়েন্স।